নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন, বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক শক্তিপদ রাজগুরুর লেখা একটি ভৌতিক ছোট গল্প, সুন্দরবনের ভূত। শুনতে থাকুন। সুন্দরবনের ভূত। কিছুদিন আগেকার কথা, তবে ঘটনাটা আজও আমার মনে পড়ে। এ ঘটনার সাক্ষী ভুক্তভোগী আমি নিজে। তাই এই ঘটনাটাকে মন থেকে মুছে ফেলতে পারিনি। এর কারণও আমার কাছে এক বিচিত্র রহস্যে ভরা। তখন সুন্দরবনের নোনা পরিবেশে হয় গরান, কেওড়া, বহন, সুন্দরী ইত্যাদি গাছ। বহন গাছ থেকে তৈরি হতো চায়ের বাক্স। মোহনদার ছিল এসব বাক্স তৈরির কারখানা। তার নিজের নৌবহর ছিল। কাঠকাটার লোকজন ও সরকারি পারমিট নিয়ে লোকজন, তাদের খাবার দাবার, এমনকি পানীয় জল নিয়ে নৌকোয় করে বনের গভীরে গিয়ে 10-15 দিন ধরে কাঠ কাটা চলত। তারপর নৌবহরে করে সেই কাঠ আনা হতো। লোকজন নিয়ে গহীন বনে বাঘ, কুমির, কামটের রাজত্বে যেতে হতো। পদে পদে সেখানে বিপদ। কখনো বাঘের হানা, কখনো সাপের ফনা, আর জলে কুমির কামটের ভয়। তারপর আছে গহন দুস্তর গাঙে ডাকাতের ভয়ে। ওই অরণ্যের মধ্যে মানুষের বেঁচে থাকাই আশ্চর্যের ব্যাপার। অনেক লোকেরই মৃত্যু হয় এখানে। আর কেউ মারা গেলে বাকিরা তাদের মৃত সঙ্গীর স্মরণে সেই বনেরই কোনো গাছের ডালে একটা ছেঁড়া লুঙ্গি, কিছু চাল, একটা ছেঁড়া চাটাই বেঁধে রেখে যায়। অন্যরাও সেসব দেখে বোঝে এখানে কেউ অপঘাতে মারা গিয়েছে। এসেই মৃত্যুর নিশানা। আদিম আরণ্যক পরিবেশে এমন মৃত্যুর নিশানা ছড়িয়ে আছে। ওসব দেখলে সারেংরা খোদার নাম করে জোরে জোরে দাঁড় চালিয়ে চলে যেতে চায় সেই গাঙের বুক থেকে। সেবার আমি গিয়েছি মোহনদার সঙ্গে সুন্দরবন বেড়াতে। মোহনদা কলকাতার অভিজাত অঞ্চলের বাসিন্দা। অনেককেই বললেন, চলো অরণ্য প্রকৃতিকে দেখে আসবে, দেখবে নতুন জগৎ। কিন্তু কেউই গেল না ভয়ে। শেষে আমি সঙ্গী হলাম। সুন্দরবন নামটা যত সুন্দর, এর রূপ ততই আদিম। লোকালয় শেষ হয়, তারপরই নদী আর ঘন বন। ক্রমশ নদীর বিস্তার বাড়ল, জনবসতি শেষ হয়ে গেল। শুরু হলো গভীর গাং আর গহীন বন। দুস্তর নদী, চারিদিকে শুধু জল আর জল। জলে দেখা যায় হিংস্র কামটের দলকে। জলে নামলে পায়ের মাংস কামড়ে ছিঁড়ে নেয়, জীবন্ত খেয়ে ফেলে শরীরের সব মাংস। আর আছে কুমির, ডাঙায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকোগুলো ভেসে চলেছে, দাঁড় টানছে মাঝি, যাতে তাড়াতাড়ি বনের মধ্যে পৌঁছাতে পারে যেখানে কাঠ কাটার কাজ চলছে। সেখানে কিছু কাঠুরিয়া আগে থেকে কাঠ কাটছে।
সেখানে কিছু অস্থায়ী ঘর করা আছে। পথে জলদস্যুদের দলও হানা দিয়ে সঙ্গের খাবার জল সব লুটে নিয়ে গাঙে ফেলে শেষ করেও দিতে পারে। এ যেন মৃত্যুর জগৎ, চারিদিকে জল আর জল। তবে এ জলে তেষ্টা মেটে না, বিস্বাদ নোনা বিষাক্ত জল। নৌকো থেকে দেখা যায় নদীর ধারে কোনো গাছে ছেঁড়া লুঙ্গিতে বাঁধা বিবর্ণ পুঁটলি। মাঝি বলল, হয়তো বাঘের হানায়, না হয় নৌকার ভিতরে মারা গিয়েছে। কে বলে যুধিষ্ঠির এখানে পড়েছিলেন। সুন্দরবনের গহনে এমন অনেক যুধিষ্ঠির দুর্যোধনদের আত্মা ঘুরে বেড়ায়। আমাদের নৌকো চলছে। বিকেলের সোনারোদ নির্মল পরিবেশে গাঢ় হলুদ রং ধরেছে। গরান, কেওড়া, হেঁতাল, বহন গাছের ঘন জটলা। দুর্ভেদ্য এই বন হলুদ সবুজ রঙে মাখামাখি। নদীর জলেও হলুদ লাল আভা। আস্তে আস্তে সূর্য গাছগাছালির আড়ালে বিদায় নিল। নেমে এলো আদিম আরণ্যক অন্ধকার। এই বন তখন আদিম অন্ধকারে যেন হারিয়ে গিয়েছে। বাতাসে উঠল জোয়ারের তুমুল গর্জন। তারাজোলা আকাশ, অন্ধকার বনভূমি কেঁপে উঠল বাঘের গর্জনে। সেই গর্জন জলে জঙ্গলে প্রতিধ্বনি তুলল। নৌকোয় রাখা বাসনপত্রও যেন ঝনঝন করে কেঁপে উঠল। কদিন এই পরিবেশেই কাটালাম। বিশাল এই আরণ্যক পরিবেশ, সীমাহীন গাং দেখে মনে হয় মানুষ নানা কারণে সভ্য জগতে যতই আন্দোলন করুক, এখানে তারা নিতান্ত অসহায়। খালটা চলেছে ঘন একটা দ্বীপের বুক চিরে বড় নদীতে। আমরা খালেই নৌকোবহর নিয়ে রয়েছি। এখানকার এলাকাতেই গাছ কেটে নৌকা বোঝাই করা হবে। তারপর আমরা আবার ফিরে যাব। নৌকোতেই থাকা খাওয়া। বড় নৌকোর সঙ্গে রয়েছে কয়েকটা ছোট নৌকো। দড়ি দিয়ে বালতি করে নদীর জল তুলে তাতেই স্নান। নদীতে নামা যাবে না, কুমির কামটের রাজ্য। দেখা যায় গাছের গুঁড়ির মতো কুমিরকে ভেসে যেতে। এদিক ওদিক ভাসছে, আবার ডুবে যাচ্ছে। দিনভর কাঠ কেটে বিকেলে কাঠুরিয়ারা নৌকায় ফিরে আসে। এখানকার মাটিতে চলা দুষ্কর। এসব গাছের শিকড় সরু ছুরির ফলার মতো মাথা তুলে আছে। পড়ে গেলেই ভীষ্মের সরসজ্জা হয়ে যাবে। কদিন ধরেই একটা বাঘও টের পেয়ে গিয়েছে এখানে মানুষ এসেছে। তাই মাঝে মাঝে রাতের অন্ধকারে সেও আসে। আমাদের নৌকোগুলো সারাক্ষণ নোঙর করা ওর নাগালের বাইরে। নৌকোর লোকজন জেগে আছে। আমিও দেখি তীরে দাঁড়িয়ে হলুদ কালো ডোরাকাটা দাগ। ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে আর মাঝে মাঝে গর্জাচ্ছে। কদিন এই আতঙ্কের পরিবেশে বনের মধ্যে এই খালে নৌকোর মধ্যে যেন হাঁপিয়ে উঠেছি, যেন দম বন্ধ হয়ে আসছে। ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি। মনে পড়ছে কর্মব্যস্ত আলো ঝলমলে কলকাতার কথা।
মনটা ঘরে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠল। বেশ কদিন আটকে থাকার পর আমাদের নৌকো নোঙর তুলে বের হলো বড় গাঙে। এবার আমাদের যেতে হবে জোয়ারের সঙ্গে। একদিনের পথ পেরোলে তবেই পৌঁছবো লোকালয়ের গাঙে। জোয়ারে একটানা ঘন্টা পাঁচেক নৌকা বেরিয়েছে, তারপর শুরু হবে ভাটার টান। তখন স্রোত বইবে সাগরের দিকে। আমাদের তখন তীরে নোঙর করে অপেক্ষা করতে হবে পরের জোয়ারের জন্য। 6 ঘন্টা পর আবার জোয়ার আসবে। সেই জোয়ারে আবার ঘন্টা পাঁচেক নৌকা চললে তবে আমরা প্রথম লোকালয়ের চেকপোস্টে পৌঁছব। শুরু হবে আদিম অরণ্যের পর মানুষের জগৎ। নৌকোর সর্দার বলল, রহিম, ভাটার টান শুরু হয়েছে, নৌকো এখানেই নোঙর করো। নদীর ধারে খানিকটা ফাঁকা জায়গা, দু একটা কেওড়া গাছ রয়েছে। তারপরে শুরু হয়েছে শিকড়ের সরসজ্জা। নৌকো নদীতে নোঙর করা হলো। এখানেই রান্নার ব্যবস্থা করা হবে। নৌকোর পেছনেই উনুনের চাল ডাল যা হোক ফুটে নেওয়া হবে। মাছের অভাব নেই। বড় নৌকোর সঙ্গে বাঁধা ছোট নৌকো থেকে বার কয়েক জলে ফেললেই পার্শে ছোট ভেটকি, না হয় অন্য সব মাছ ওঠে। রহিম নৌকার নোঙর করার জন্য নামলো। ওদিকে কয়েকটা কেওড়া গাছ মাথা তুলে আছে। রহিম মাটিতে নোঙর ফেলে ওদিকে গাছের দিকে তাকিয়েই অস্ফুটে আর্তনাদ করে উঠল, চাচা, ইহানে কেন আইছেন গো? সর্দার মাঝি এতক্ষণে নৌকাটা ঠিকঠাক রাখার জন্য ব্যস্ত ছিল। সেও এবার গাছের ডালের দিকে তাকালো। চমকে উঠল সেও। কোথায় এলাম রে, খোদার মেহেরবান। নৌকোর আরেকজন বলল, রহিম, নোঙর তোল, ওদিকে চল, এখানে থাকা ঠিক হবে না। রহিমও নোঙর তুলে বলল, সেই ভালো। ওদের কথাবার্তা শুনছি। দেখি ওদিকের গাছের ডালে ঝুলছে বিরাট লুঙ্গি, 2-3টে পুঁটলি, ছেঁড়া চটের খানিকটা অংশ, যা ওদের মনে এমনই একটা আতঙ্ক এনেছে। দেখি সত্যিই ওরা নৌকোর নোঙর তুলে ভাটার টানে আরো খানিকটা নিচের দিকে গিয়ে চরভূমির পাশে নোঙর করলো। তবু ওদের চোখে মুখে সেই ভয়ের চিহ্নটা রয়েছে। তখন সন্ধে নেমেছে। নদীর বুকে সূর্যের রং বদলে যাচ্ছে, রক্ত লাল, বেগুনি, তারপর পরিণত হলো গাঢ় অন্ধকারে। আকাশের বুকে কালো মেঘ কখন উঠেছিল দেখা যায়নি। এবার বোঝা গেল মেঘটা ক্রমশ আকাশের তারাগুলোকেও ঢেকে দিল। নামলো গাঢ় অন্ধকার। দূর বনভূমিতে চাপা গর্জন উঠল। একটা বাঘ যেন গোঁগাচ্ছে। ডাকটা আকাশে বাতাসে নিস্তব্ধ বনভূমিতে ধ্বনি প্রতিধ্বনি তুলল। কখনো কাছে, কখনো দূর থেকে ভেসে আসছে ডাকটা। আজ রাত আমাদের এই বনভূমিতেই শেষ রাত। এরপর ফিরে যাব লোকালয়ে দীর্ঘ 20 দিন পর। এখানে কাকও নেই, কুকুরের ডাক শোনাও যায় না। এখানে বাতাসের গর্জন
নদীর গর্জন আর মাঝে মাঝে বাঘের গর্জন। টেমির আলোয় খিচুড়ি পর্ব সেরে আমরা আলো নিভিয়ে দিয়ে আদিম অন্ধকারে বসে আছি। আলো জ্বাললেই বিপদ। জলদস্যুর দল আলো দেখে হানা দিতে পারে। ওদিকে বাঘটা গোগাচ্ছে। এই রাতের যেন শেষ নেই। ভাটা শেষ হয়ে জোয়ার যেন আর আসেই না। প্রতীক্ষা করছি আমরা, কখন এই মৃত্যুর জগৎ ছেড়ে বেরোবো। হঠাৎ কার ডাক শুনে তাকালাম। দেখি অন্ধকারে কে যেন ডাকছে। চমকে উঠলাম এই স্তব্ধ অন্ধকারে অরণ্যে মানুষের ডাক শুনে। আমি নিয়ে যাবে। টেমির আলো জেলে দেখি ওদিকে দাঁড়িয়ে একটা লোক, পরনে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মুখখানা শীর্ণ, দুটো চোখ যেন আতঙ্কে চকচক করছে। হাঁটু ভর্তি পলিকাদায় দাঁড়িয়ে সে ব্যাকুল ভাবে আর্তনাদ করছে, আমার বাঁচাও। নৌকাডুবি হয়ে গিয়েছে 2 দিন আগে, সকালে ডুবেছে। আমি গাছের ডালে বসেছিলাম, আমারে নিয়ে চলো। লোকটার কথা শুনে চমকে উঠলাম। 2 দিন আগে নৌকাডুবির পরও সে বেঁচে আছে এই বিপদ সংকুল জঙ্গলে। জল নেই, খাদ্য নেই, তবু বেঁচে আছে। রহিম ফকিররা নীরব। সর্দার মাঝি বলল, উঠে এসো। লোকটা তক্ষুনি হাঁটু জলে নেমে নৌকার দিকে এগিয়ে এলো। রহিম বলল, সর্দার, কারে নায়ে তুলছ? অচেনা অজানা লোকটা ততক্ষণে কাছি ধরে নৌকার উপর উঠে এসেছে। কাতর স্বরে বলল, আমি পুঁইডাঙ্গার বিভূতি গা, বিভূতি লাস্কর। ঘরে মা বোন একটা ছেলে রেখে মৌচাক কাটতে এসেছিলাম, সব ডুবে গিয়েছে। একটু জল, 2 দিন জল পাইনি। এখানে শুধু জল আর জল, তবু 1 বিন্দু জল খাওয়া যায় না। ফকির 1 ঘটি জল এগিয়ে দিতে লোকটা গলায় ঢালতে থাকলো। ঢক ঢক আওয়াজ করে নিমেষের মধ্যে লোকটা জলটা শেষ করলো। ঘটিটা নামিয়ে তৃপ্তির আওয়াজ বের করলো, আজ জীবনটা ফিরে পেলাম গা। ওদিকে সময় বয়ে যাচ্ছে। সর্দার মাঝি বলল, আমি খুব সুবিধে বুঝছি না, খেদে নে, জোয়ারের আর দেরি নেই। জোয়ার এলেই নোঙর তুলতে হবে। খাবার বলতে খিচুড়ি আর 5 মেশালি মাছের ঝোল। খিদে নেই। আমি প্রহর গুনছি কখন রাত শেষ হবে, আমরা লোকালয়ে পৌঁছবো। শেষ হবে এই বিভীষিকাময় দুঃসহ রাতের। মাঝিদের খাওয়া শেষ হলো। বিভূতি তখনও খিচুড়ি খাচ্ছে রাক্ষসের মতো। দেখে মনে হলো 2 দিন নয়, জীবনে কোনো দিন যেন সে খায়নি। লোকটাকে দেখলে কেমন গা শিরশির করলো। এক কোণে বসে আছে, আমরাও বসে আছি স্তব্ধ নদীর বুকে। হঠাৎ নৌকোটা দুলে উঠল, তারপর নৌকোর মুখ ঘুরে গেল। মাঝিদের মধ্যে সাড়া পড়ল। সর্দার বলল, রহিম, নোঙর তোল, জোয়ার আইসে। এবার ওরাও নোঙর তুলল। রাত তখন কটা বাজে কে জানে। আকাশে তারাও দেখা গেল না। নদীতে ঢেউয়ের গর্জন উঠেছে। সর্দার হাল ধরেছে, জয় 5 পীরের জয়। 5 পীরের জয়ধ্বনি দিয়ে
নৌকো ছাড়লো অন্ধকার নদীতে। জোয়ারের স্রোতে নৌকো চলেছে ঢেউয়ের মাথায় দুলতে দুলতে। বিভূতি দু হাঁটুর মধ্যে মুখ ঢুকিয়ে জড়সড় হয়ে বসে আছে আর মাঝে মাঝে তাকাচ্ছে। ওর চাউনিটা কেমন তীক্ষ্ণ। হঠাৎ উঠল প্রচন্ড ঝড়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। একটা দমকা হাওয়ায় নৌকো একবার এদিকে কাত হলো, আবার পরক্ষণেই ঢেউয়ের প্রচন্ড ঠেলায় ওদিকে কাত হলো। নৌকো কেঁপে উঠল, বাসন কুসনগুলো ঝনঝন করে ছিটকে পড়ল। সর্দার মাঝি হালটাকে শক্ত করে ধরে চিৎকার করলো, হুঁশিয়ার! সেই সঙ্গে আকাশ বাতাস কেঁপে উঠল মেঘের গর্জনে, আর তার সঙ্গে বিদ্যুতের ঝলক। সেই বিদ্যুতের আলোয় দেখা গেল সীমাহীন জলরাশির বুকে ঢেউয়ের তাণ্ডব। মাঝিরা আমাদের টালমাটাল নৌকোটাকে বাঁচানোর জন্য প্রাণপণে দাঁড় টানছে। নৌকোটাকে নিয়ে মত্ত গাং যেন লোফালুফি করতে চাইছে, তাই দাঁড়গুলো সব সময় জলেও পড়ে না। নৌকাটা যেন বারবার আছড়ে পড়ছে জলে, ছিটকে পড়ছে নোনা জল। সারা শরীর ভিজে যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে না। জলোচ্ছ্বাস, মেঘের গর্জন আর কোটা অসহায় মানুষের আর্তনাদ। নৌকাটা এদিক ওদিক কাত হচ্ছে, যেন অতলে তলিয়ে যাবে। মাঝিরা সকলেই লড়ছে প্রকৃতির এই মহাশক্তির সঙ্গে। আর বিভূতিকে দেখলাম স্থির হয়ে বসে আছে, ওর মুখ চোখ যেন জ্বলছে। নৌকো কাত হয়ে গিয়েছে, লোকটা গড়িয়ে পড়ল। হঠাৎ খ্যাক খ্যাক শব্দে হাসলো। হাসি নয়, যেন নিষ্ঠুর পরিহাস। ও যেন মাঝিদের নৌকাকে বাঁচানোর এই দুর্বার প্রচেষ্টাকে পরিহাসের চোখেই দেখছে। মাঝি কোনো মতে নৌকো সামলাবার চেষ্টা করছে, কিন্তু নদী যেন আমাদের গ্রাস করার জন্য মেতে উঠেছে। আবার একটা প্রকাণ্ড ঢেউ আছড়ে পড়ল, নৌকো কেঁপে উঠল। আমি চিৎকার করলাম, এই হাসছো যে, মরতে চলেছে আমরা, তুমি হাসছো? লোকটা তাকালো আমার দিকে, দুটো চোখ যেন জ্বলছে। হাসি থামিয়ে বিড় বিড় করে কি যেন বলছে, সবটা শোনা গেল না। এক ঝাপটায় আবার নৌকোয় জল উঠে এলো। একজন নৌকোর ভিতর থেকে সমানে জল বের করছে। এভাবে নৌকার খোলে জল বাড়তে থাকলে নৌকো ডুবে যাবে। প্রাণের ভয়, বড় ভয়। ওদের সঙ্গে আমিও হাত লাগাচ্ছি। রহিম বিভূতিকে দেখিয়ে বলল, ও 3 থালা খিচুড়ি খেয়েছে, ওকেও হাত লাগাতে বলো। নৌকোটা তখন বিপজ্জনক ভাবে দুলছে। আমরা বাঁচবার জন্য প্রাণপণে লড়াই করছি। হঠাৎ সর্দার চিৎকার করে উঠল, হাল ভেঙে গিয়েছে। হালের বাঁটটাও প্রচন্ড জলের ধাক্কায় ভেঙে গেল। এবার মদন চিৎকার করে উঠল, রহিম, ও কোথায় গেল রে? ও তো নেই। চমকে উঠলাম। ভিজে হাতে টর্চের আলো জেলে দেখলাম যেখানে বিভূতি বসেছিল সেই জায়গাটা ফাঁকা, কেউ নেই। বাতাসের গর্জন শোনা যাচ্ছে। কোথায় গেল সে? পড়ে যায়নি তো জলে? জলে পড়ার পথও নেই। সে ছইয়ের মধ্যেই বসেছিল। লোকটা কর্পূরের মতো কোথায় উবে গেল? আমরা ভিজে কাঁপছি। ঝড় আস্তে আস্তে শান্ত হয়েছে। সর্দার বলল, কোনো মতে কিনারে নে চল, যদি বাঁচা যায়। লোকটা কোথায় গেল রে? ফরিক বলল, চলে যাক, আপনি বাঁচলে বাপের নাম। কতক্ষণ এই তাণ্ডব চলেছিল
জানি না, অনেক কষ্টে তীরে এসে অন্ধকারে নোঙর ফেলেছে হাল ভাঙা নৌকো। বাঘের সেই চাপা গোগানির শব্দ যেন ছাড়তে চায় না আমাদের। আমরা কটা অসহায় মানুষ পড়ে আছি আদিম অরণ্যে, যেন মৃত্যুর অপেক্ষায়। দুঃখের রাত শেষ হলো, তবু আমাদের দুঃখ শেষ হলো না। খাদ্য পানীয় কিছুই নেই, হাল ভাঙা নৌকোয় পড়ে আছি। সাহায্য না এলে খিদে তেষ্টায় আমাদেরও মরতে হবে। গাঙের দিকে চেয়ে আছি, দূরে দেখা যায় দুটো কালো বিন্দু ভেসে যাচ্ছে। কাছে আসতে দেখলাম আমাদেরই মহাজনের নৌকো জিনিসপত্র নিয়ে ফিরছে। রহিম চিৎকার করলো, সুলেমান, এদিকে আয়! ওরা আমাদের দেখে কাছে এলো। তোমরা এখানে? আমরাও খেয়াল করিনি আমাদের নৌকো যেখানে নোঙর করা, সেইখানে গাছের উপর বাঁধা কয়েকটা লুঙ্গির পুঁটুলি। রাতে ঝড়ের সঙ্গে লড়াই করে কে যেন আমাদের টেনে এনেছে এখানে, মৃত্যুর জগতে। রহিম বলল, চাচা, এ নিখাদই ভূতের কাণ্ড, চোর বেঁচে গিয়েছি কাল। আমি বললাম, এখনো অনেক পথ বাকি, আগে পৌঁছাই, তারপর বাঁচার কথা ভাবা যাবে। তখন বেলা 10টা হবে, মেঘের চিহ্নই নেই। আমরা নিরাপদেই বাকি পথ পাড়ি দিয়ে পুঁইডাঙ্গার হাটে এসে উঠলাম। তখন বিকেল হয়ে গিয়েছে। হাটতলার দোকানে এসে জল খেয়ে তেষ্টা মিটিয়ে আর কিছু না পেয়ে চিড়ে মুড়ি ও গুড় কিনে তাই গোগ্রাসে গিলছি। মনে পড়ে গেল বিভূতির গোগ্রাসে খিচুড়ি খাওয়ার কথা। তারপরে মনে পড়ল সে বলেছিল ওর বাড়ি পুঁইডাঙ্গাতেই। হাটতলায় দোকানে অনেক লোক আছে, তাদেরই জিজ্ঞেস করলাম, এখানে বিভূতি নস্করের বাড়ি কোথায়? কাল আমাদের নৌকায় উঠেছিল, তারপর যে কোথায় গেল। একজন চমকে উঠে বলল, হ্যাঁ, বিভূতি কাল? সে তো 5 দিন আগে গাঁয়ের আরো 3 জনের সঙ্গে মধু পাড়তে গিয়ে মারা গিয়েছে। তাদের নৌকো ফাঁকাই পড়েছিল, একজন বেঁচে ফিরেছে, বাকি লাশ কোথায় ভেসে গিয়েছে ও কি করে লায়ে উঠবে গো? চমকে উঠলাম। তখনও ওর মুখখানা মনে পড়েছে, খোঁচা খোঁচা দাড়ি আর সেই খিকখিক হাসি। আজও সেই হাসি আমার কানে বাজে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।